চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক এবং অনুবাদক মোজাফফর হোসেনের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। যেমনটা শুরুতেই বলেছি যে আসলে অনেকদিন থেকে আপনি লেখালেখি করছেন, তো এই যে লেখালেখির শুরুর যে গল্প সেটা আসলে কেমন ছিল? শুরুর গল্প আসলে স্পেসিফিক এখন আর মনে পড়ে না বলতে এটা একটা জার্নি, যে জার্নিটা আসলে একদিনে তো হয় না, একটু একটু করে হয়। অনেকগুলো ঘটনা থেকে হয়তো একদিন মনে হয় যে একটু লিখি, কিন্তু আমার কাছে মনে হয় যেটা যে আমি নির্দিষ্ট করে কোনো ঘটনা নেই বা কোনো এরকম কোনো স্মৃতি নেই যে স্মৃতি আমাকে একদিন হয়তো ওয়ান ফাইন মর্নিং আমি মনে হয় লেখক হব। এটা একটা জার্নি। আমি একেবারে স্কুল লাইফ থেকেই ডায়েরি লিখতাম। আচ্ছা। এবং ডায়েরিতে লিখতে লিখতে ডায়েরিতে যেটা হয় যে আমরা অনেক সময় ছোট থাকতে, হয়তো আপনিও করেছেন, যে আমরা ছোট ছোট ঘটনা লিখি যেগুলো ঘটে। আজকে সারাদিনে কি হলো বা খারাপ লাগলো কিনা, কোনটা ভালো লাগলো, এই ধরনেরই। কারণ তখন তো ফেসবুক ছিল না হয়তো, আর এখন অনেকে ফেসবুকে নানান কিছু লেখে। তো এই ডায়েরি লিখতে লিখতে আমি দেখলাম যে ডায়েরিতে আসলে আমি যেগুলো লিখি সেগুলো সত্য কোনো ঘটনা না, একটু বানিয়ে এটা সেটা লেখা। তো সেগুলো হয়তো গল্পও না, কবিতাও না, বাট সামথিং যেটা হয়তো একটা ইঙ্গিত দেয়। তো সেই ইঙ্গিত ধরেই একটা সময় আমার মনে হলো যে না, আরেকটু বড় করা যায়, অন্যভাবে লেখা যায়। তো সেটা হতে হতেও ক্লাস 7-8-এ আমি 9-10 থেকে বলা যায় যে আমি একটু সচেতনভাবে লেখার চেষ্টা করি। আচ্ছা। তো গত বইমেলাতে তো আপনার কাছ থেকে আমরা বই পেয়েছি, আর একটা ছোট গল্প পেয়েছি, একটা অনুবাদ পেয়েছি, যদি একটু বলতেন। হ্যাঁ, গত বইমেলায় আমার ছোট গল্পের একটি বই প্রকাশিত হয়, আদিপাপের পরের পাপ। এটি পাঠক সমাবেশ থেকে। আমার লেখার ক্ষেত্রে আমার প্রিয় জনরা হচ্ছে বা সাহিত্যের বিভাগ হচ্ছে ছোট গল্প বা ফিকশন, যদি ইন জেনারেল বলি। আর অনুবাদের যেটি প্রকাশিত হয় এটি ঠিক অনুবাদ বলতে গল্প বা উপন্যাসের অনুবাদ না, এটি অনুবাদ কিভাবে করা যায় সেই কলা কৌশল নিয়ে একটু তাত্ত্বিক বই, অনুবাদ সাহিত্যের থিওরি নিয়ে। এটিও পাঠক সমাবেশ থেকে প্রকাশিত। এখানে বিভিন্ন যারা অনুবাদ নিয়ে আমাদের দেশের যারা কীর্তিমান অনুবাদক আছেন বা বিশ্ব সাহিত্যে, তারা অনুবাদকে কিভাবে চিন্তা করেন, যে অনুবাদটা কিভাবে করা যায়, তো সেই মেথড নিয়ে আসলে এই বইটি। আপনি যেহেতু অনুবাদ করেন, তো অনুবাদ করার ব্যাপারটা আসলে কিভাবে আপনার মাথায় আসলো, বা আপনার কাছে কেন মনে হলো যে না আসলে অনুবাদক হিসেবেও আমি আসলে নিজের পরিচয় গড়ে তুলতে পারি? এটা পরিকল্পিতভাবে বলবো না। আমি এমনি ইংরেজি সাহিত্যের ছাত্র, যখন পড়াশোনা করতাম একাডেমিকভাবে, তখন আমি দেখতাম যে আমাদের তো বিশ্ব সাহিত্য পড়তে গেলে একটা ডোরওয়ে হচ্ছে ট্রান্সলেশন। কারণ আমি হয়তো বড়জোর ইংরেজিটা পড়তে পারবো, কিন্তু পৃথিবীর এত ভাষা তো পড়া সম্ভব না। আবার একই সঙ্গে এটাও মনে হলো যে আমরা যখন বিশ্ব সাহিত্য পড়ি, এমন এমন দেশের সাহিত্য পড়ি যে দেশকে হয়তো আমরা চিনিও না ঠিকমতো, পড়ার সুযোগটা আমাদের হয় অনুবাদের মধ্যে দিয়ে। কিন্তু বাংলাদেশের সাহিত্য তো বিশ্বের মানুষ পড়ে কি? তখন এই প্রশ্নগুলো জাগলো। তখন মনে হলো যদি বাংলাদেশের সাহিত্যকেও আমরা অনুবাদের মধ্য দিয়ে বিশ্বে পৌঁছতে পারি, সেই চিন্তা থেকেই এক ধরনের ভেঞ্চার বলবো, একটা স্বপ্ন, বাংলাদেশের সাহিত্যকে আরেকটি ভাষায় পৌঁছানো, আরেকটি দেশে। এবং আরেকটি জায়গা থেকে যে অন্যান্য দেশের সাহিত্য যেগুলো আমি ইংরেজিতে পড়ি, কারণ আমার দুর্ভাগ্য যে আমি তো হয়তো অন্যান্য অনেক ভাষা জানি না, তো তখন ওই যেটা আমার ভালো লাগে সেটা আমার মনে হয় যে আমার বন্ধুরা যারা লেখালেখি করেন, যদি তারা না পড়ে থাকেন, তো তাদেরকে তো আমি পড়ানোর সুযোগ করে দিতে পারি যদি আমি একটু অনুবাদ করি। এই জায়গা থেকে আমি খুব রেগুলার ট্রান্সলেটর না, বাট আমার কাছে কখনো কখনো এই সুযোগ আসলে আমি অনুবাদ টুকটাক করি। আপনি যখন হচ্ছে অন্য দেশের যে সাহিত্য রয়েছে সেগুলো যখন অনুবাদ করছেন, তো সেক্ষেত্রে আসলে কোনো বাছাই করেন কি, নাকি শুধুমাত্র যেটা আপনার নিজের কাছে ভালো লাগছে শুধু সেটা মাত্রই আপনি অনুবাদ করছেন? না, এই ক্ষেত্রে ভালো লাগাটাই মুখ্যত আমার ক্ষেত্রে কাজ করে। কারণ অনুবাদে একটা বড় জায়গা আছে থিওরিটিক্যালি, যে লাভ ফর দ্য টেক্সট বলা হয়, যে অনুবাদটা ভালো হবে যেটাকে আমি ভালোবাসি, যে টেক্সটটাকে। কিন্তু কেউ যদি আমাকে কমিশন করে, হয়তো আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘটে থাকে যে পত্রিকা হয়তো বললো আজকে সাহিত্যে নোবেল পেলেন একজন লেখক, তাকে অনুবাদ করা। দেখা গেল হয়তো তিনি আমি যে ধরনের সাহিত্যের টেক্সট পড়ি হয়তো আমার ভালো লাগছে না, হতেই পারে। তো সেই অনুবাদগুলো অনেক সময় আরোপিত অনুবাদ হয়, ওর মধ্যে প্রাণ থাকে না। তো আমার কাছে মনে হয় যদি কেউ আমরা যে টেক্সটটা পছন্দ করি, আমার ভালো লাগে পড়তে, সেটা অনুবাদ করার মধ্যে একটা গতি থাকে। তো আমি প্রথমত এবং প্রধানত অনুবাদ করি আমার ভালো লাগাকে গুরুত্ব দিই। তো একজন লেখক হতে গেলে কিন্তু তাকে সর্বপ্রথম একজন ভালো পাঠক হতে হয়। তো সেক্ষেত্রে আসলে সাহিত্য বলতে গেলে প্রত্যেকেরই হচ্ছে মানসিক বিকাশ কিংবা মানে বিনোদনের একটা মাধ্যম আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আসলে আপনার কাছে আসলে এই যে লেখালেখি করছেন, এটা আসলে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পূর্ব প্রস্তুতিটা কীরকম থাকে? দুটো জায়গায় আপনার পয়েন্ট থেকে যদি আমি বলি, প্রথমত আমরা বলি যে লেখক হতে গেলে পাঠক হওয়া, কিন্তু আমি জেনারেলি না কথাটাকে অন্যভাবে বলতে চাই, যে আমাদের জাতীয়ভাবে যদি আমি মনে করি একটা জেনারেশন তৈরি করা, লেখক সবার হওয়ার দরকার নেই বা হওয়ার প্রয়োজনও নাই, বা সবাই হবেনও না। কিন্তু একটা জাতি গঠনে যদি আমরা মনে করি যে একটা সুশিক্ষিত জাতি গঠন করতে হবে, তাহলে পাঠক হিসেবে মানে পাঠক করে তোলা বিকল্প নাই আমাদের জেনারেশনকে। তো সেই জায়গা থেকে পাঠক হওয়া প্রত্যেকের জন্য জরুরি। তার মানে এই না যে
কেউ গল্প উপন্যাস পড়বেন। পাঠক মানে ইন জেনারেল পাঠক, তিনি যে কোনো কিছু পড়তে পারেন। আর লেখক যিনি হবেন তার তো অবশ্যই আলাদা একটা স্টাডি থাকবে। তবে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে যতটা না পাঠক ছিলাম ছোটবেলায় যখন আর্লি স্টেজে, তার থেকে বেশি অবজারভার ছিলাম। আমার কাছে মনে হয় হুইচ ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি লেখকের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে, একজন শিল্পী যে কোনো শিল্পের ক্ষেত্রে, যে তিনি তার সমাজকে অবজার্ভ করবেন এবং তিনি পাঠ করবেন ট্র্যাডিশনালি হয়তো অক্ষরে না, তিনি চোখ দিয়ে তার সোসাইটিকে পাঠ করবেন। কারণ প্রতিটা মুহূর্তে আমাদের সামনে শিক্ষা তো দুইভাবে আসে, একটা বই থেকে, একজনের জীবনের অভিজ্ঞতা থেকে আমি জানছি, আরেকটি হলো আমি নিজেই অভিজ্ঞতা অর্জন করছি প্রত্যক্ষভাবে। তো প্রত্যক্ষভাবে যারা অভিজ্ঞতা অর্জন করেন তাদের মধ্যে সবসময় কিছু না কিছু বলার থাকে নতুন করে, এবং যেটা আমি সবসময় রিলেট করতে পারি। তো এই জন্য বলি যে পড়াটা অবশ্যই অপরিহার্য যে কোনো মানুষের জন্য, কিন্তু জীবন দেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কোনো পাঠক যখন কোনো লেখকের লেখা পড়েন তখন দেখা যায় যে সে কিন্তু তার মতন করে একটা স্বপ্নের জগতে চলে যায়, বা লেখককে আসলে এই জন্য বলাই হয়ে থাকে যে স্বপ্ন জগতের স্রষ্টা পাঠকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো লেখার, যখন আপনি কোনো লেখা লিখতে যান, কি কি বিষয়গুলো তখন আপনি মাথায় রাখেন? পাঠক একটা আচ্ছন্নতার মধ্যে থাকে, ঘোরের মধ্যে। তার মানে পাঠককে যখন আমি একটা টেক্সটের মধ্যে আনছি তখন আমার একটা কমিটমেন্ট থাকে, পাঠক ওই ঘোরের মধ্যে থাকবে মানে কি পাঠককে নিশ্চয়ই কিছু না কিছু এখান থেকে নিয়ে বের হবেন। তখন আমার সমাজের যে সমস্যাগুলো, আমি চাই যে আমার পাঠক আসার পরে সে একটা ভিন্ন মানুষ হয়ে বের হোক। মানে তার এই যে একদম সাম্প্রদায়িকতা বোধ যদি থাকে, তার নানান রকম ছোট ছোট আমাদের গণ্ডি থাকে না, তো আমি চাই যে আমার পাঠক উত্তীর্ণ হোক এই জায়গাগুলো এবং প্রকৃতপক্ষে একটা মানুষ হওয়ার স্বপ্ন দেখুক, যে না এখান থেকে আমি একটা শিক্ষা পেলাম যে মানুষ হওয়া। তো এই জায়গাটা আমার অবচেতনেই, মানে আমি বলি না যে সাহিত্যকে নীতি শিক্ষা দিতে হবে, সাহিত্যের সেটা কাজ না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু একই সঙ্গে সাহিত্য তো শুধুমাত্র তাকে নিয়ে আসবো, ভুলিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর সে বের হয়ে যাবে এবং যাওয়ার পরে তার মনে হবে যে আমি যেখানে ছিলাম তার কোনো মেমোরি নাই। কিছু মেমোরি তো সে ক্রিয়েট করবে, সেই মেমোরিটা যেন তাকে আমাদের সোসাইটিতে যে সীমাবদ্ধতাগুলো আমরা দেখি এবং যে সংকটগুলো, এই সংকটগুলোকে যাতে সে অবজার্ভ করতে পারে যে না এটা আসলে সংকট, আইডেন্টিফাই করতে পারে, এই জ্ঞান সামান্য রিলেট করতে পারে এবং তার মনে হয় যে না এই সংকটটাকে আমি কিভাবে দেখবো, এই দৃষ্টিভঙ্গিটা তৈরি করা। তো এই ধরনের একটা আমার থাকে যে পাঠককে যদি আমি নিয়ে আসি এখানে, আমার কমিটমেন্ট হচ্ছে পাঠককে একটা অন্য মানুষ বা তাকে তার অবজারভেশন যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে ক্রিয়েট করে দেওয়া, এইটা আমার একটা ইচ্ছে থাকে অবচেতনে। এখন তো আসলে বিশ্বায়নের যুগ, এখন দেখা যাচ্ছে ইন্টারনেটে যেরকম ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তো সেই ক্ষেত্রে এখন আমরা ইন্টারনেটে সহজেই ইবুক পেয়ে যাচ্ছি। আপনার কাছে আসলে কি মনে হয় লেখক হিসেবে যে পরবর্তীতে কি আসলে ছাপা অক্ষরে যে বইগুলো সেগুলো কি আসলে তুলনামূলকভাবে কমে যাবে? আমার মনে হয় যে আমরা এমন একটা ট্রানজিশনাল জেনারেশন, আপনিও হয়তো আমরা সবাই, তো আমার মনে হয় যে আমরা ভালোভাবে যেটা নিজের ব্যক্তি জীবন থেকে দেখি যে একই সঙ্গে টেক্সটের যে অবদান, যখন আমরা পাঠক ছিলাম ইন্টারনেট আসেনি, অ্যাক্সেস তৈরি হয়নি, এই অ্যাক্সেসটা আমাদের জন্য তখন আমাদের একটা সুযোগ সুবিধা ছিল, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা বড় সুযোগ সুবিধা তৈরি করেছে ইবুকের ক্ষেত্রে, যে আমি যখন বিশ্বের যে কোনো জায়গার বই যদি আমি চাই, আমি তাৎক্ষণিকভাবে হয়তো হার্ড কপি পাচ্ছি না, বাট ইবুক পাচ্ছি, এবং আমাদের বইগুলো যদি বিশ্বের যে কেউ পাঠক প্রত্যাশা করেন তখন কিন্তু ইবুকে পেতে পারেন। তো এটা একটা নতুন এভিনিউ আমি বলবো যে আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে। এখন বই থাকবে কিনা, বিষয় বই থাকা নাকি জ্ঞান থাকা, আমার প্রশ্নটা এই জায়গায় যে টেক্সট যদি থাকে, টেক্সট তো ইবুকেও থাকতে পারে। তো আমি ওই সংকীর্ণ জায়গা থেকে চিন্তা করি না, আমি মনে করি যে বই এখন পর্যন্ত আছে, হয়তো থাকবে, কারণ আপনি যদি দেখেন আমাদের বইয়ের ইতিহাস তো 2-3 হাজার বছরের, এই 2-3 হাজার বছরের যে বই, এই বইগুলোকে আর একদিনে তো আর ইবুকের আনা সম্ভব না। এবং আপনি লাইব্রেরিতে এখনও আমরা যদি গবেষণা করতে যাই, আমাদের পুরনো বইগুলো কিন্তু লাইব্রেরিতে গিয়ে আমাদেরকে নিতে হয়। কিন্তু একটা সময় আসবে, হয়তো আমরা প্রত্যাশা করতে পারি যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানেরা, যে তারা হয়তো অ্যাভেলেবল এই বইগুলোকে আবার পিডিএফে কনভার্ট করা হচ্ছে। এটা আমাদের দেশে, আমি বাংলা একাডেমিতে কর্মসূত্রে আছি এবং এটা জানাই যে আমাদের ওখানেও একটা প্রকল্প চলছে যে আমাদের পুরনো বইগুলোকে আর্কাইভাল যে ভ্যালু আমরা ক্রিয়েট করার জন্য আমরা ওগুলোকে আবার পিডিএফে রূপান্তর করা হচ্ছে। তো তার মানে একটা সময় আমি ধরে নিতে পারি যে পিডিএফটা আরও আমার জন্য অ্যাক্সেসটা তৈরি হবে এবং আমি অ্যাভেলেবল টেক্সট পাবো। তো আমি যদি পিডিএফে বই পাই আমার কোনো আপত্তি নাই। আমার কাছে মনে হয় যে জেনারেশন যদি ইবুক রিডারে পড়তে স্বচ্ছন্দ বোধ করেন, পড়বেন, যারা বইয়ে পড়তে স্বচ্ছন্দ বোধ করেন পড়বেন। আবেগের জায়গায় আসলে এটা না যে আমি বই পড়তে হবে বা ইবুক পড়তে হবে। আমার কাছে প্রশ্নটা হলো বই থাকলো কিন্তু বইয়ের রিডান্ট নেই, তাহলে তো বইয়ের কোনো ভ্যালু নেই। ইবুক পড়ুক আর বই পড়ুক, আমাদের পড়াটাই মুখ্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ওই জায়গায় মানে পুশ করতে পারছি কিনা যে তোমরা বই পড়ো।
সেইটা নিয়ে আমাদের কনসার্ন হওয়া বেশি দরকার। ইবুকটাকে আসলে আপনি খুব পজিটিভ ভাবেই দেখছেন। তো ইবুকের ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটাও এখন পাইরেসি হচ্ছে, বা এখন অনেক লেখক কিংবা প্রকাশকের বই আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই নেটে আমরা পেয়ে যাচ্ছি, সেটাকে ডাউনলোড করে পড়তে পারছি। তো সেটা লেখক কিংবা প্রকাশক দুজনের জন্যই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা দুজনেই। তো এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি হতে পারে বলে মনে হয়? এটা আমাদের দুই অর্থেই, এটা যদি হার্ড কপির ক্ষেত্রেও যদি দেখেন সেটাও পাইরেসি হয়। পাইরেসি হওয়াটা মানে এটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যার যে আমি পিডিএফ এর যে আমি ফ্যাসিলিটিস সেটাকে আমি বন্ধ করতে পারবো না। সেই জন্য যেটা করতে পারি ইন্টারন্যাশনালি যেটা হয় যে পিডিএফটাকেও আপনি কমোডিটি বানানো, পিডিএফটাও যাতে মানুষ কিনে পড়তে পারে। এবং আমাদের ক্ষেত্রে যেটি যদি আমরা কপিরাইট অ্যাক্ট আছে আমাদের, যেটা আমাদের এবছরও নতুন করে ওটা করা হলো, তো এই কপিরাইট অ্যাক্টটাকে যদি আমরা যথার্থভাবে প্রয়োগ করতে পারি এবং দেখা গেল যে বিভিন্ন সাইটে যারা রেজিস্টার্ড সাইট তারাই পিডিএফ আপলোড করতে পারবে এবং বই বেচা কেনা হবে। আমি হয়তো হার্ড কপি 300 টাকায় কিনতাম, আমি হয়তো পিডিএফটা 30 টাকায় কিনবো, যেহেতু ওর প্রোডাকশন কস্ট নাই। তো এইভাবে যদি আমরা একটা জেনারেশনকে তৈরি করতে পারি এবং রুলস অ্যান্ড রেগুলেশনটা যদি প্রপারলি মানা হয়, আমরা কিন্তু বিশ্বে এটা আমরা জানি যে আমি এখন চাইলেই এবছর যিনি সাহিত্য নোবেল পেয়েছেন তার সহজে পিডিএফ কিন্তু পাবো না, কারণ তার সাইটগুলো খুব রেস্ট্রিক্টেড, ওখানে কিন্তু আমাকে কিনতেই হবে। এবং এতে সুবিধা হয় যে পিডিএফ এই যে সেলিং মার্কেট যেমন অ্যামাজন আছে, আমরা যদি সেখানে ঢুকতে পারি, আমাদের বইগুলো যেগুলো অন্তত ইংরেজিতে অনুবাদ সেগুলো কিন্তু গ্লোবাল রিডার যারা তারা চাইলে কিন্তু পৌঁছে যাবে। তো আমার মনে হয় যে এটা একটা অবশ্যই সংকট যে পিডিএফ যদি পাইরেসি হয়, হচ্ছেও তাই, বরঞ্চ আমরা কি করে দেখতে পারি যে এই জায়গাটা থেকে আমরা সরে আসতে পারি এবং পাইরেসি বন্ধ করে আমরা এটাকে পাঠককে অভ্যস্ত করতে পারি যে তুমি 400 টাকার একটা বই কিনতে তুমি 40 টাকা একটা পিডিএফ কেনো সেই জায়গায় একই বই, সেই মানসিকতা তৈরি করা এবং তাকে ফোর্স করা এই অর্থে যে সে অ্যাভেলেবল টেক্সটটা পাবে না, যখনই পাইরেসি ওয়েবসাইটে আপলোড করা হবে তখন ওটাকে যারা কন্ট্রোলার আছেন তারা কিন্তু ওটাকে সাইটটাকে মনিটর করবেন। আচ্ছা, তো এই সিস্টেমটা জেনারেট করলে আমার মনে হয় অনেকটা সমস্যার সমাধান হয়। আবার একটু আপনার লেখালেখি প্রসঙ্গে আসি। এই যে লেখালেখি করছেন, তো লেখালেখিকে আসলে পেশা হিসেবে নেওয়ার সুযোগটা আসলে আমাদের দেশে কতখানি? এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের অন্যান্য সমস্ত পেশা তো পেশাই থাকে, একটা সিঙ্গেল পেশা, কিন্তু লেখালেখি বলি বা যিনি থিয়েটার চর্চা করেন, যিনি চিত্রকলা হয়তো আর্টিস্ট, প্রত্যেকের ক্ষেত্রে সংকটটা এক বাংলাদেশে। এমনকি এখন একটা সময় পর্যন্ত গান গেয়ে জীবন জীবিকা নির্বাহ করা যেত, এখনকার এই ইউটিউব বা বিভিন্ন সময় এতে এসে দেখবেন যে সিঙ্গিংও একটা পেশা হিসেবে দাঁড় করানো খুব ডিফিকাল্ট। তো এইটা আমাদের দেশের, আমি মনে করি যে আমাদের সংকটের মূল কারণ যে আমাদের মেধার, এই বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে যে মেধার পূর্ণ বিকাশ এবং এটার ইন্টারন্যাশনালি যে আমাদের স্বীকৃতি, এটা কিন্তু আমাদের আশার অন্যতম অন্তরায় হচ্ছে এটা পেশা হিসেবে না নিতে পারা। যেমন আমিও বাংলা একাডেমিতে কর্মসূত্রে আছি, যদি আমার কর্মটা একমাত্র লেখালেখি হতো নিশ্চিতভাবেই যে আমি এখানেই ফোকাস থাকতাম এবং আমি মনে করতাম এখানে কি করে। এর পেছনে আসলে কারণ কি, বা এই পেছনে যে কারণগুলো আছে সেগুলোকে উত্তরণের উপায় কি আপনার কাছে কি মনে হয়? এটার প্রধান কারণ তো ডেফিনেটলি যে আমরা আর্টকে মার্কেটের পণ্য হিসেবে চিহ্নিত করতে পারিনি, কারণ আমাদের যে পুঁজি ব্যবস্থা, আমাদের যে বাজার ব্যবস্থা, সব জায়গায় দেখবেন যে আমরা অনেক কিছুর ভোক্তা, কিন্তু আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ভোক্তা না। যে কারণে আমার মনে হয় এটাও একটা মানসিকতার ব্যাপার, এটা এমন না যে কেউ অ্যাফোর্ড করতে পারে না, সেই কথা আর আমরা এখন বলি না, এখন আমরা অনেক কিছু অ্যাফোর্ড করতে পারি। তো আমাদের ওই ক্ষমতা আছে, আমরা ফিল্ম দেখতে পারি, থিয়েটারে গিয়ে সব কিছুই করতে পারি, কিন্তু আমরা করি না। তো এই করি নাটা একটা মানসিকতা, যেটা বললাম যে আমাদের সিস্টেমের মধ্যেই এই প্রয়োজনীয়তাটা আমরা অনুভব করি না। যখন আপনি দেখবেন সামাজিকভাবে যিনি বই পড়েন, যিনি সিনেমা দেখেন, যিনি নাটক দেখেন, এই যে একটা রুচিশীল মানুষ, একটা প্রাজ্ঞজন হয়ে ওঠা, একজন সংস্কৃতিবান মানুষ হয়ে ওঠা, এই মানুষ যখন সমাজে আপনি দেখবেন মূল্যায়িত হচ্ছে, যেটা আপনি দেখবেন যে আমাদের 60 বা 70-এর কিন্তু ছিল, যিনি হয়তো একজন শিল্পপতি কিন্তু দেখা গেল তিনি ভালো পাঠক এবং তার প্রজ্ঞাবান মানুষ, কারণ তিনি জানেন যে এটা না হতে গেলে এটা হবে না, তাকে সাকসেসফুল শিল্পপতি তিনি হবেন না। তো যে কোনো পেশায় যদি আপনি সফল হতে চান, তো আপনার সার্টেন নলেজ তো আপনাকে গ্যাদার করতে হবে। শিল্প সাহিত্য সংস্কৃতি মানে, আবার আমি এভাবে বলি না, হয়তো যারা আমাদের শুনবেন তারা ভাববেন আমরা চাই সবাই সাহিত্য পড়ুক, সাহিত্যিক হোক, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে তার যে জায়গা ভালো লাগে সেই জ্ঞানটাকে তিনি আহরণ করবেন। এই তো এই জায়গা থেকে আমি বলি যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির যে মূল সংকটটা, আমাদের ধরুন আমাদের বায়ার আছে, যদি কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে বলি, যে আমাদের ক্রেতা আছে, ভোক্তা শ্রেণী আছে, কারণ আপনি পৃথিবীর খুব কম দেশ পাবেন যেখানে 16 থেকে 17 বা 18 কোটি মানুষ আছে এবং গ্লোবালি বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ আছে আমাদের। তার মানে এরা এই যদি আমরা 10% ভোক্তা করতে পারি আমাদের সাহিত্যের, তাহলে কিন্তু আমাদের অন্তত দেখা যাবে 100 লেখক সার্ভাইভ করতে পারে। একদম হ্যাঁ, তো সেই জায়গাটা তৈরি করা আমাদের কিভাবে, যেভাবে হোক ওই জায়গাটা তৈরি করা, যাতে আমাদের পণ্যের বাজারেও শিল্প সাহিত্য সংস্কৃতি সেখানেও একটা
পণ্য হিসেবে দাঁড়ায়। চমৎকার বলেছেন, আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল। আমরাও আশা করছি যে ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা আরো অনেক ভালো ভালো বই যেন উপহার পাই, এবং আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাই, অবশ্যই বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি আয়োজনের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যখন নিচু তলার মানুষেরা শাসন করে তখনই গণতন্ত্র হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।